উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী। লিখেছেন বর্ণা শিকদার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 13। ঘৃণা লাগেনি? এটাও তো তুমি মুখে বললে না ফুলকন্যা। তবে তুমি নিজে থেকে সম্পূর্ণ প্রস্তুত না হলে আমাদের মাঝে জোর করে কিছু হবে না। এই ইফা চৌধুরী অধৈর্য হতে পারে, কিন্তু তার শখের নারীকে আর্ট করে তাকে কষ্ট দিয়ে সে কিছু করবে না, প্রমিস। ইবাদের এই নিঃস্বার্থ ভালোবাসার কথা শুনে মেহেরের চোখের কোণা বেয়ে এক ফোঁটা সুখের জল গড়িয়ে পড়ল। ইফাতের এই নিঃস্বার্থ ও পবিত্র ভালোবাসা মেহেরের ভেতরের সমস্ত ভয় আর জড়তাকে এক নিমিষে গলিয়ে দিল। সে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। মেহেরের নিজে থেকেই উল্টো ঘুরিয়ে ইফাতকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। পরম আশ্রয় লেপ্টে রইল ওর চওড়া বুকের মাঝে। এই মানুষটার সান্নিধ্যে থাকলে মেহেরের ভীষণ ভালো লাগে। তার বুকের রুমে নতুন করে বাঁচার আশা খুঁজে পাওয়া যায়। এক অদ্ভুত ভালো লাগা আর অকারণে এক বুক শান্তি এসে ভর করে পুরো সত্তায়। মেহের যখন ইফাতের বুকে মুখ লুকিয়ে শান্তির নিঃশ্বাস নিচ্ছে, ঠিক তখনই তার কানের কাছে সেই চেনা পুরুষালী কণ্ঠস্বর ফিসফিসিয়ে ভেসে এলো, ফুলকন্যা। হুম। মেহেরের চোখ বন্ধ রেখে মৃদু উত্তর দিল, এখন যদি ভুলভাল কিছু করে ফেলে তুমি কি হার্ট হবে? ইফাতের কণ্ঠে আকুলতা আর গভীর মাদকতা। মেহেরের এবার সম্পূর্ণ নিশ্চুপ রইল। কোনো উত্তর না দিয়ে সে ওভাবেই ইফাতের বুকে মিশে রইল। বউয়ের এমন নীরবতা দেখে ইফাত দুষ্টুমি করে মেহেরের কানের লতিতে হালকা করে নিজের দাঁত ছোয়ালো। আচমকা সেই কামড়ে খানিকটা কুকড়ে উঠল মেহের। ইফাত সুযোগ বুঝে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। তার ঠোঁটে কোণে এক চিলতে মন করা দুষ্টু হাসি ফুটিয়ে ফিসফিস করে আওড়ালো, নীরবতা যেন সম্মতির লক্ষণ। এটা কি তুমি জানো ফুলকন্যা? তার মানে কি আমার ফুলকন্যা আজ আমার পরিপূর্ণ হতে সম্পূর্ণ রাজি? মেহের এবার চরম লজ্জায় সীমানায় পৌঁছে গেল। সে আমতামতা করে আমূল্য লাল হয়ে বলল, কিন্তু এখন তো দিনের বেলায় কি কেউ? কথাটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে মেহের নিজের দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। ইস, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। কি বলতে কি বলে ফেলল সে। মেহেরের এমন নিষ্পাপ এবং অবুঝ কথা শুনে ইফাতের ঠোঁটের কোণে এক বরং তৃপ্তির হাসি ফুটে উঠল। মেহের হাতের ফাঁক দিয়ে ইফাতের সেই ভুবনজয়ী হাসির দিকে তাকাতেই লজ্জায় দ্রুত নিজের মাথাটা আবার নিচু করে নিল। কিন্তু ইফাত আজ তাকে সহজে ছাড়বার পাত্র নয়। সে একটু বাঁকা হেসে মেহেরের চিবুক ধরে মুখটা ওপরে তুলল। দিন হয়েছে তো কি হয়েছে? দিনের বেলায় রোম্যান্স করা কি বারণ নাকি? তাছাড়া দুনিয়ার সব মানুষ তো দিনের রাতের প্রথম রোম্যান্স করে। আমি না হয় দিনেই করলাম। ইফা চৌধুরী বলে কথা, তার ভালোবাসা তো একটু ইউনিক হবেই। আর একদম টেনশন নিও না, এই রুমে কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না। সো জাস্ট রিল্যাক্স। মেহেরও আর কিছু বলার মতো ভাষা বা সাহস অবশিষ্ট রইল না। ততক্ষণে ইফাত তাকে নিজের শক্তিশালী বাহুবন্ধনে পুরোপুরি আবদ্ধ করে নিয়েছে। মেহেরের থুতনিতে নিজের ওষ্ঠধার ছুঁয়েছে। এক গভীর চিবুক এঁকে দিয়ে অত্যন্ত মাধুর সুরে প্রতিধ্বনিত করে, ভালোবাসি আমার শখের নারী। ইফাতের সেই একটিমাত্র শব্দের জাদুতে মেহেরের মনের ভেতরে 5 বছরের পুরনো সমস্ত কালবৈশাখী ঝড় এক নিমিষেই শান্ত হয়ে গেল। আর কোনো দ্বিধা নয়, আর কোনো দূরত্ব নয়। অতীতের সমস্ত ক্ষত ও গ্লানি পেছনে ফেলে তারা দুজন একে অপরের মাঝে বিলীন হয়ে ডুব দিল ভালোবাসার এক অনন্ত অতল সাগরে, যেখানে কেবলই রয়ে গেল তাদের দুজনের নিবিড় নিঃশব্দের শব্দ আর পবিত্র ভালোবাসা। উজান বেশ হেলে তুলে হাত পা নাড়িয়ে নিজের রুমে প্রবেশ করলো। ভেতরে এসে দেখলো মৌ বিছানায় আরাম করে বসে কার্টুন দেখায় মগ্ন, আর তার গালে হাত দিয়ে আশ করে চকলেট চিবোচ্ছে। এই চকলেটগুলো অবশ্য কিছু সময় আগেই উজান এনে দিয়েছিল। প্রথমে সে মোটেও আনতে চায়নি। মেয়েটাকে কতবার করে বোঝালো যে এত চকলেট খাওয়া তাদের জন্য ভালো নয়, কিন্তু মৌ তো কথা শুনলে। শেষমেশ তো জেদের কাছে নত স্বীকার করে উজানকে চকলেট আনতেই হয়েছে। তবে চকলেট আনা নিয়ে উজানের কোনো মাথা ব্যথা নেই। আসল সমস্যা অন্য জায়গায়। একটু আগে সে যখন ইফাতের রুমের সামনে দিয়ে আসছিল, তখন দরজার ওপাশ থেকে ভেসে আসা মিষ্টি আবহে তার মেজাজটা বিগড়ে গিয়েছে। ইফাত পাটা দিনের বেলাতেও বাসর জমিয়ে ফেলেছে। আর সে এতদিন ধরে বিয়ে করার পরেও এখনও শুষ্ক মুখেই ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে মুখ ভার করে উজান গটগট করতে করতে মৌয়ের পাশে গিয়ে বসল। মৌ এক পলক বরের থমথমে মুখের দিকে তাকিয়ে চকলেটে কামড় দিল। তারপর আবারও নিজের কার্টুনে মনোযোগ দিল। উজান নিজের ভেতরে আকুলতা সামলাতে না পেরে একটু মৌয়ের গা ঘেঁষে এগিয়ে গেল, কিন্তু মৌ তাকে পাত্তাই দিল না। সে ওটাও একটুখানি পিছিয়ে গেল। মৌয়ের এই অ্যাভয়েড থেকে উজান প্রচণ্ড বিরক্ত হলো। রাগে ও ক্ষোভে তার নাকের টোকা মুহূর্তে লাল হয়ে উঠল। সে এক মুহূর্তের জন্য রাগে দৃষ্টি নিক্ষেপ করে তাকালো মৌয়ের দিকে, কিন্তু মৌয়ের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হলো না। সে আগের মতোই রিল্যাক্স মোডে বসে চকলেট খাচ্ছে। উজান আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে নিজের এক হাত দিয়ে এক প্রকার হ্যাঁচকা টানে মৌকে নিজের একদম কাছে নিয়ে এসে বসালো। আচমকা ওই টানাটানিতে মৌ ফ্যালফ্যাল করে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল, এভাবে টানাটানি করছেন কেন? আমাকে মেরে ফেলার ধান্দায় আছেন নাকি?
তুমি বা বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? বড় হই আমি তোমার। কোথায় আমার কাছে কাছে থাকবে, আমিতেই মিশে থাকবে তা না। ম্যাডাম কার্টুন দেখে পিচি। চুপচাপ এবার আমার দিকে ফোকাস দাও, আর কষে দুটো পাপ্পি দাও তো। আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মৌ মুহূর্তে উজানের দিকে নিজের দুই ভ্রু উঁচু করে তাকালো। এই গভীর প্রফেসরের হঠাৎ কি হলো? সে সেটাই বুঝতে পারছে না। উজানকে ওভাবে হাবড়ার মতো তাকিয়ে থাকতে দেখে সে মনে মনে বেশ মজাই পাচ্ছিল। উজান আর কোনো সুযোগ না দিয়েই নিজেই মৌয়ের দিকে খানিকটা ঝুঁকে এলো, কিন্তু ততক্ষণে মৌ চিলতের মতো সুরে আবার দূরত্ব তৈরি করে ফেলল। উজান এবার এক বুক অসহায়ত্ব নিয়ে তাকালো। পিছে সরে গেলে কেন? তুমি নিজে তো ভালোবাসা দেবেই না, অন্তত আমাকে তো একটু মিষ্টিমুখ করতে দেবে নাকি? মৌ এবার মুখ বাঁকিয়ে জবাব দিল, সারাক্ষণ তো আমাকে অশ্লীল মেয়ে, বেয়াদব মেয়ে বলে বকা দিতেন। এখন নিজের উপর একটু লজ্জা হচ্ছে না বুঝি? নষ্ট পুরুষ একটা এসেছে এখন ঢং করতে। পিছিয়ে এদিকে আসো না প্লিজ। বেশি কিছু করবো না, জাস্ট দুটো চুমু খাবো ব্যাস। ও যেন এক প্রকার মিনতি করলো, কিন্তু কে শুনে কার কথা? মৌ উল্টো মুখটা চামটা দিয়ে আরো দূরে সরে গেল। ও যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু কোনো কাজ হলো না। এই তারা মেয়েটাকে কোনোভাবেই আজ বাগিয়ে আনা যাচ্ছেই না। অতপর ওজান আকুতির স্বরে আওড়ালো, পিচি বউ কাছে আসো, জাস্ট দুটো চুমু খাবো প্রমিস। বউ এবার বিছানার উপরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তেজ দেখিয়ে বলল, আমি আপনার বালের বউ। যখন আমি আপনার পেছনে ঘুরেছি তখন পাত্তা দেননি, এখন আমার কাছে আসেন লাত্তি দিয়ে উগনটাই পাঠাবো। বউয়ের মুখে এমন মারাত্মক কথা শুনে ওজান ভীষণ খেল, কক্ষ করে কেসে উঠল। মেয়েটার মাথায় তার ঠিক আছে কিনা সে মনে মনে সেটাই ভাবছে। সে দ্রুত নিজেকে একটু স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছি, এসব কী ধরনের অশ্লীল ভাষা পিচ্ছি। দেখি এদিকে আসো তো। এখন কিন্তু আমার এই ফাজলামো একদমই পছন্দ হচ্ছে না। আমি মোটেও ফাজলামো করছি না মশাই। আপনার এই 2 দিনের ভালোবাসা দেখে আমি তো ভুলে গিয়েছিলাম যে একসময় আপনি আমার সাথে কি কি করেছিলেন। অসভ্য পুরুষ একটা। তখন আমাকে কি বকাটাই না দিতেন। দূরে যান এবার। বউ ছাড়াও তো আপনি দিব্যি থাকতে পারেন, তাহলে এখন বউ ছাড়া থাকুন, আর একদম আমার কাছে ধারে কাছেও আসবেন না। বউয়ের এই কড়া জবাব শুনে ওজান বুঝল, চমচম সে পেলেও সহজে সে মুখে তুলতে পারবে না, তা একদম নিশ্চিত। পিচি বউ তার পুরনো অপমানের শোধ বেশ ভালোভাবেই তুলছে। তবু ওজান হাল ছাড়ল না। সে বিছানার উপর এক প্রকার টপ্পাস করে বসে অত্যন্ত অসহায় দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে ডেকে উঠল, উচকে বিড়ালের বাচ্চার মতো বউ। মৌ কার্টুন থেকে চোখ সরিয়ে সাথে সাথে ফুঁসে উঠল, মুখ ভেঙে দেবো আপনার, যদি আর একবার আমাকে বিড়ালের বাচ্চা বলেন। সেটাই দাও, মেরে মুখ ভেঙে দাও সত্যি সত্যি। তবু এমন শুকনো মুখে আমায় রেখে দিও না। জীবনটা কেমন জানে একদম দেবদাসের মতো হয়ে গেল। সালা রিফাত কালমাত্র বিয়ে করেও আজ ঘরের ভিতরে বউকে সর্বর্ণ শেখাচ্ছে, আর আমার বিয়ের এতগুলো মাস কেটে গেল, অথচ আমি আজ পর্যন্ত বউকে সর্বর্ণের শটাও শেখাতে পারলাম না। ছি ছি ওজান, এই তো তোকে সবাই থার্ড জেন্ডার বলে। তুই কবে পুরুষ হবি বলতো? যা শালা, আমি তো পুরুষই। এই পিচি বউর চক্করে পড়ে আমি নিজের পুরুষত্ব নিয়েই কি সব আবুল তাবুল বলছি। ওজান নিজের চুল খামচে ধরল, আর সহ্য হচ্ছে না তার এসব। কেন যে সেই বিয়ের সময় সে নিজে বউ মানেনি বলে বলে এত ভাব নিয়েছিল, এখন তার জন্য নিজেরই আড়ং দূরে আফসোস হচ্ছে। অবশ্য এতে এই দাদর মেয়েটারই বা কী দোষ? সব তো সে নিজেই গড়বড় করে করেছে। তবে ওজান চৌধুরীও এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে মুহূর্তের মাঝেই মনে মনে একটা মক্ষম বুদ্ধি ফেদে ফেদে মুখে এক কুটিল হাসি ফুটিয়ে তুলল। অতপর নেবু নেবু দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পিচ্চু শ্বশুরবাড়ি যাবে? আই মিন আমার শ্বশুরবাড়ি আর তোমার বাপের বাড়ি। কথাটা শোনা মাত্রই মন চমকে তাকালো। অবিকল কার্টুনের মতোই তার চোখ দুটো কপালে ওঠার উপক্রম হলো। এই বিগত কয়েক মাসে সে কম করে হলেও হাজারবার নিজের বাপের বাড়ি যাওয়ার কথা বলেছে, আর প্রতিবারই এই গম্ভীর প্রফেসর একটাই মুখস্থ উত্তর এসেছে, শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মাকে এখানেই ডেকে নাও। তবুও বাপের বাড়ি যাওয়ার নাম মুখেও আনবে না। অথচ সেই একই কিটকিটে লোকটা আজ নিজে থেকে বাপের বাড়ি যাওয়ার অফার দিচ্ছে। উজানের এই আসমিক রূপ বদলে মৌয়ের ঠিক বোধগম্য হলো না। সে কিছু সময় ফালফাল করে তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, আপনি সত্যিই আমার আপুর কাছে নিয়ে যাবেন? ততক্ষণে মৌয়ের হাতের মোবাইলটা বিছানায় রেখে এবার বেশ খানিকটা এগিয়ে এসে উজানের দিকে আর মৌকে বাগে পাওয়ার এই সুবর্ণ সুযোগটাই খুঁজছিল উজান। সে আর এক মুহূর্ত দেরি না করে এক চটকায় মৌকে টেনে নিজের শক্ত বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। মৌয়ের কপালে লেপটে থাকা চুলগুলো এলোমেলো করে আলতো করে উঁচিয়ে ধরে নিজের আঙ্গুল দিয়ে একটা খোপা করে বেঁধে দিতে দিতে উজান বলল, নেব না কেন? অবভিয়াসলি নিয়ে যাব, কিন্তু কিন্তু কি প্রফেসর সাহেব? মৌ একটা নিঃশ্বাসে বাকল হয়ে বসতে লাগলো। আবার চকলেট খেতে বারণ করবেন তো? ওকে যান, আজ থেকে চকলেট, আইসক্রিম, চিপস সব খাওয়া একদম কমিয়ে দেব।
আপনার সব কথা শুনবো, এমনকি আপনার জামা কাপড় কাচা থেকে শুরু করে প্রতিদিন ইস্ত্রিও করে দেব। তবুও প্লিজ বলুন, নিয়ে যাবেন তো আমায়? মৌ একদম কথাগুলো বলে থামলো। সে উজানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এখন বাপের বাড়ি যাওয়ার এক আকাশসম প্রত্যাশা ও আকুতি। ঠিক তখনই প্রফেসরের ভারী কণ্ঠস্বর তার কানের কাছে প্রতিধ্বনিত হলো। তুমি ওজান চৌধুরীর একমাত্র প্রিয় ওয়াইফি, আর তোমাকে দিয়ে আমি ঘরের কাজ করাবো? এটা তুমি ভাবলে কি করে? তুমি অলওয়েজ আমার মাথার মুকুট হয়ে থাকবে, বুঝলে? বুঝেছি, কিন্তু তখন কিন্তু বলে থেমে গেলেন কেন? তাড়াতাড়ি বলুন না প্লিজ, আমার আর তর সইছে না। মৌ ছটপট করে উঠল। মৌকে এতটা উৎফুল্ল হতে দেখে ওজান মনে মনে নিঃশব্দে হাসল। এই সামান্য বাপের বাড়ি যাওয়ার কথা শুনে মেয়েটা এত খুশি হতে পারে তা তার জানা ছিল না। অবশ্য তার কাছে বাপের বাড়ি যাওয়াটাও একটা সাধারণ ভ্রম মনে হলেও এই চার দেওয়ালের মাঝে বেঁচে থাকা মৌয়ের কাছে এই পৃথিবীটাই বেস্ট একটা দিন। ওজান এবার আরও সুযোগ হাতছাড়া করল না। সে মৌয়ের মুখের একদম কাছাকাছি নিজের মুখটা চোখে এনে চোখ টিপে বলল, ওজান চৌধুরী শুধু শুধু কেন কোনো কাজ করে না বৌজান? তুমি যদি এখন নিজ থেকে আমাকে ভালোবেসে কিস করতে পারো তবে কেবল বাপের বাড়ি নিয়ে যাব, অন্যথায় নয়। কি? মৌয়ের চিৎকারে যেন পুরো রুম কাঁপিয়ে দিল। ইস, এত জোরে কেউ চিৎকার করে? শরীরে শক্তির শটটুকুও নাই। গলার জোর মাশাল্লাহ ভালোই। এবার বলো, কিস করবে নাকি যাবে না? শুকনো কথায় চিড়ে ভিজে না, বুঝেছ জান? মৌ এবার একটা নিতারণ ইনোসেন্ট ফেস করে করুণ চোখে তাকালো। কিন্তু ওজান চৌধুরী এবার আর মায়াবী কান্নায় বলবার পাত্র নয়। সে নিজের সিদ্ধান্তে অটল। মৌ মুখটা একদম ছোট করে নিচু সরে আওড়ালো। কিস না করলে হয় না? অন্য কোনো শর্ত দিন না প্লিজ। ওজান চৌধুরী এক কথার মানুষ। ওজান নাক নাড়ল। প্লিজ দোলহা যান, একটু দয়া করুন। মৌ এবার তেল দেওয়ার ভঙ্গিতে আহ্লাদে সুরে ডাকলো। তবুও ওজান তেমন করেই তাকিয়ে আছে। ওসব শুকনো কথায় চিড়ে ভিজবে না ম্যাডাম। ফার্স্ট কিস করো আর তারপর সোজা বাপের বাড়ি চলো। মৌয়ের ভেতরে অনেক ভাবলো, মনের ভেতরে অনেক ফোন দিয়েও আটলো, কিন্তু কোনো উপায় খুঁজে পেল না। সে এখন মনে মনে চরম আফসোস করছে। এর থেকে একটু আগে যখন লোকটা নিচ থেকে দুটো চুমুক খেতে চেয়েছিল তখনই রাজি হয়ে যাওয়াটা অনেক ভালো ছিল। এখন তো নিজের উপরই তার ভীষণ রাগ হচ্ছে। অবশেষে কোনো পথ না পেয়ে বাপের বাড়ি যাওয়ার লোভে সে মুখ গোমরা করে চরম অসহায়ত্ব নিয়ে উত্তর দিল, আচ্ছা কয়টা দিতে হবে? বউয়ের মুখ থেকে অবশেষে স্বীকারোক্তি শুনে উজানের ঠোঁটের কোণে এক চরম তৃপ্তির ও বিজয়ের হাসি ফুটে উঠল। সে মৌয়ের কোমরটা নিচের থেকে আরেকটু টেনে নিয়ে বেশ আয়েস করে বলল, বেশি না বৌজান, জাস্ট 10টা কিস করলেই তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব, প্রমিস। মুহূর্তেই মৌ তড়িৎ গতিতে এসে উজানের চুল টেনে ধরল। দাঁতে দাঁত পিষে কটমট করে বলে উঠল, নষ্ট পুরুষ, সুযোগে সদ্ব্যবহার করছেন। আউচ বউ, ছাড়ো প্লিজ। এভাবে কেউ নিজের স্বামীর জানকে মাইট দেয়? আচ্ছা এসব রাখো, তোমাকে কিসও করতে হবে না, বাপের বাড়িও যেতে হবে না। ভেবেছিলাম দুপুরে লাঞ্চ করে রওনা হব, যাতে 2 ঘন্টার মধ্যে শ্বশুরবাড়ি পৌঁছাতে পারি। কিন্তু যেহেতু শাশুড়ির মেয়ে নিজের বাপের বাড়ি যেতেই চাচ্ছে না, তাহলে আজ থাক, আমি বরং আমার কাজেই যাই। ওজান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মৌ ততক্ষণে তার উপরে যে চিলতে রাগ ঝাড়ছিল তা বলে এক নিমেষে অসহায় দৃষ্টিতে তাকালো। কিন্তু এই খিটখিটে মানুষটার মন সহজে করল না। তবে মনে মনে মৌয়ের বেশ খুশিও লাগছিল। জাস্ট 10টা কিস করলে আজকে সে তার প্রিয় মানুষদের দেখতে পাবে। নিজের চেনা মানুষ, চেনা আঙ্গিনায় যাওয়ার তীব্র আকুলতায় সমস্ত লাজ লজ্জা একপাশে সরিয়ে রেখে মৌ ছট করে ওজানের হাতটা টেনে ধরল এবং এক হ্যাঁচকা টানে তাকে বিছানায় ফেলে দিল। ওজান কিছু বুঝে ওঠার আগেই মৌ ঝড়ের গতিতে তার সারা মুখমণ্ডল জুড়ে ভালোবাসার নরম ছোঁয়া এঁকে দিতে লাগলো। ওজান প্রথমেই আশমেক আক্রমণে থতমত খেলে গেলেও পরক্ষণেই তার পুরো বুক জুড়ে এক অনাবিল খুশিতে ভরে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক ঝাটকায় মৌয়ের ওষ্ঠজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। খুব গভীর ও নিবিড়ভাবে তাকে মৌকে স্পর্শ করল। মৌ এবার আর একটুও ছটপট করল না, বরং শান্তিতে ওজানের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিল। এতে ওজান যেন আরও বেশি তৃপ্ত হলো। বেশ কিছু সময় পর ওজান যখন তাকে আলতো করে ছেড়ে দিল, মৌ তখন জোরে জোরে হাঁপাচ্ছিল। লজ্জায় ও আবেশে সে আর ওজানের চোখের দিকে তাকাতে পারল না। লজ্জার এই তীব্র ঝড় সামলাতে না পেরে সে বিছানা থেকে নেমে এক দৌড়ে কক্ষ থেকে পালিয়ে যেতে চাইল। অমনি ওজান পেছন থেকে তাকে শক্ত করে টেনে ধরে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। মৌ সাথে সাথে আবারও লজ্জায় তার বুকের ভেতরে মুখ লুকিয়ে ফেলল। ওজান নিজের পিচি বউয়ের এমন পাগলামি দেখে শব্দ করে হেসে উঠল। অতঃপর মেয়েটির চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে তার কপালে এক দীর্ঘ ভালোবাসার ছোঁয়া এঁকে দিল এবং মৃদু রসারসরে আওড়ালো। ভালোবাসেন, আবার লজ্জাও পান, কাছে থাকতেও চান, আবার তাহার সান্নিধ্য পেলে পালিয়েও চান। আপনি বড়ই নাদান মিসেস। এভাবে তো আর আমার থেকে দূরে সরে যাওয়া চায় না। মৌ এবার আরও বেশি কুকড়ে গিয়ে আবারও ওজানের বুকে মুখ লুকালো। সে এমনিতেই লজ্জায় নুয়ে যাচ্ছিল, তার উপরে এই লোকটা অনবরত শায়রি শুনিয়ে তাকে আরও বেশি লজ্জায় ফেলছে।
ঠিক তখনই তার কানের কাছে প্রফেসরের গলার আওয়াজ প্রতিধ্বনিত হলো। মির্জা গালিবের মতো উক্তি দিলাম, অ্যাটলিস্ট একটা কিস তো এখন এক্সট্রা প্রাপ্য আমার নাকি? মৌ বরের বুক থেকে কোনো মতে মুখটা সামান্য তুলে বলল, আমি মেহেরের কাছে যাব। মৌয়ের মুখে এমন রোমান্স বিরোধী উত্তর শুনে ওজান খুব একটা খুশি না হলেও তাকে চুপচাপ করে ছেড়ে দিল। সে এই মেয়েটাকে নিজের করে চায়, খুব আপন করে, মনের ভেতরে কোনো ভয় বা জোর খাটিয়ে নয়। সে চাই মৌ ধীরে ধীরে সম্পূর্ণ নিজের ইচ্ছেতে তার কাছে আসুক। মৌ ছাড়া পেয়ে একচোটে রুম থেকে পালিয়ে গেল। ওজান নিজের ঠোঁটে একটা তৃপ্তির হাসি ঝুলিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর সে ধীরে পায়ে এগিয়ে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে ক্যাবিনেট থেকে ট্রলি ব্যাগটা বের করলো। নিজের জন্য হাতে গোনা কয়টা জামা নিলেও মৌয়ের জন্য তার প্রায় প্রিয় শাড়িগুলো আর জামা কাপড়গুলো বেছে বেছে ব্যাগে ভরল। যদিও সে খুব ভালো করেই জানে যে এই মেয়েটা এতগুলো জামা রোজ পরেও শেষ করতে পারবে না, তবুও উজান সব গুছিয়ে নিল। যদি কখনো সেই বাড়িতে গিয়ে মেয়েটার মনে হয়, ইস, এই জামাটা থাকলে আজ পরা যেত। এভাবেই সে তাদের প্রয়োজনীয় টুকটাক সব জিনিসপত্র পরম যত্নে ব্যাগ করে নিল। এদিকে হঠাৎ করে গ্রামে যাওয়ার কথা শুনে ইফাত একদম মুড অফ করে রুমের কোণে বসে আছে। গ্রামে যাওয়া বা শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার নিজের কোনো প্রবলেম নেই। আসল প্রবলেম হচ্ছে প্রাইভেসি। নতুন বিয়ে করে এমনিতেই সে শান্তিতে দুটো কথা বলতে পারছে না, তার উপরে শ্বশুরবাড়ি গিয়ে যৌথ পরিবারের মাঝে তেমন কোনো প্রাইভেসি পাওয়া যাবে না। সেখানে মেহের তাকে দেখে কিছুটা ভয় ভয় থাকলেও অন্তত নিজের কাছে তো পাওয়া যায়, কিন্তু বাপের বাড়ি গিয়ে সে নিজের চেনা এলাকায় থাকলে ইফাতকে হয়তো পাত্তাই দেবে না। বড়জোর রাতের ওইটুকু সময়খানে মেহেরকে কাছে পাওয়া যাবে। কিন্তু এইটুকু সময় ইফাত চৌধুরী মন কি আর পোষায়? তবুও মনে মনে হাজারটা ক্ষোভ নিয়ে সে ট্রলি ব্যাগ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক এক করে গুছিয়ে নিচ্ছিল। সে যখন মুখে হাঁড়ি করে সব গোছাচ্ছে তখন মেহের বিছানায় একপাশে গুটিসুটি মেরে বসে আছে আর তার এই দশা দেখে মিটিমিটি হাসছিল। বউকে ওভাবে হাসতে দেখে ইফাতের মাথায় রাগ যেন চট করে চড়ে বসল। সে হাতের জামাটা ব্যাগে গুছিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, দেখো ফুলকন্যা, একদম অমন দাঁত কিলিয়ে হাসবে না বলে দিচ্ছি। সারা 24 ঘন্টাও হয়নি বিয়ে করেছি, এর মাঝে শালা আমার থেকে আমার বউকে আলাদা করে নিয়ে যাওয়ার ফন্দি এঁটে ফেলেছে। আর ভালো করে শুনে রাখো, বাপের বাড়ি গিয়ে যেন বেশি পাখনা না গজায়। অল টাইম আমার সাথে সাথে ছায়ার মতো থাকবে, নয়তো বাসায় ফিরে এলে এমন মজা বোঝাবো যে টেরও পাবে না। মেহের ইফাতের এমন ছেলে মানুষই রাগ দেখে একটু হেসে বলল, এমন করছেন কেন আপনি? দুনিয়াতে আপনি ছাড়া আর কোনো পুরুষ কি বিয়ে করেনি জীবনে? পেয়েছেন তো ওই একটা সেকেন্ড। মেহের তার মুখের বাকি অংশটুকু বের করার আগেই ইফাত এক তীব্র ও ভয়ঙ্কর রক্তচক্ষু নিক্ষেপ করলো মেহেরের দিকে। ইফাতের সেই রুদ্রমূর্তি দেখে মুহূর্তের মধ্যে মেহেরের মুখের হাসি মিলিয়ে গেল। তার মুখটা কেমন বেলুনের মতো চুপসে গেল। ইফাত হাতের সমস্ত জামাকাপড় মেঝের উপরে সজোরে ছুঁড়ে ফেলে এক লাফে মেহেরের সামনে এসে তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। মেহের স্তব্ধ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে ভাবতেই পারেনি যে সামান্য একটা রসিকতার কথা এই মানুষটা এতটা মারাত্মকভাবে রেগে যেতে পারে। ইফাত তখন রাগে ফুঁসতে ফুঁসতে নিজের তাতে দাঁত চেপে চরম গম্ভীর স্বরে বলে উঠল, প্রিয়তমা কখনো সেকেন্ড হ্যান্ড হয় না, বুঝেছ? আজ ফার্স্ট টাইম নিজের মুখে এই সস্তা শব্দটা উচ্চারণ করেছ বলে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি ভুলেও এই কথা তোমার মুখে এনেছ, তবে আমি তোমাকে জ্যান্ত কবর দিয়ে দিব, জাস্ট মাইন্ড ইট। ইফাতের এই ভয়ঙ্কর রুদ্ধমূর্তি আর চোখের ভেতরে আগুন দেখে মেহেরের বুকের ভেতরটা কেমন যেন শীতল হয়ে গেল। সে আগে থেকে জানত যে পুরুষের তীব্র অধিকারবোধ ও ভালোবাসা অনেক সময় ভয়ঙ্কর হয়, কিন্তু এই মানুষটার ভালোবাসা যে এতটাই তীব্র আর মারাত্মক তা আজ সে টের পেল প্রথম। সে বুঝতে পারল ইফাত তাকে কতটা নিখাত ও পবিত্রভাবে নিজের করে মেনে নিয়েছে। যেখানে মেহেরের অতীত কেটে যাওয়া কোনো দুর্ঘটনার গ্লানি ইফাতকে স্পর্শ করতে পারেনি। কথাটা শেষ করে ইফাত রাগে কচকচ করতে করতে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তাকে আটকানোর উদ্দেশ্যে মেহের তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে গেল, কিন্তু বেডশিটে পা লেগে সে ভারসাম্য হারিয়ে থপ্পাস করে মেঝেতে পড়ে গেল। তার মুখ থেকে একটা মৃদু আর্তনাদ বেরিয়ে এলো, আউচ। মেহেরের সেই ব্যথার চিৎকার শোনা মাত্রই ইফাতের ভেতরে সমস্ত রাগ এক সেকেন্ডে উবে গেল। সে এক ঝটকায় পেছন থেকে মেহেরের কাছে ছুটে এলো এবং তাকে আলতো করে ধরে আবারও বিছানায় বসিয়ে দিল। তার কণ্ঠে তখন রাগের বদলে এক বুক উঠতে, ব্যথা পেয়েছো ফুলকন্যা? আমি তোমাকে কতবার বলেছি যে হুঠাৎ পেট থেকে নামবে না, তবুও কেন তুমি আমার কোনো কথাই শোনো না বলো তো? মেহের নিচের পায়ে ধরে ডলতে ডলতে একটু অভিমানী সুরে বলল, জাস্ট একটুখানি ব্যথা পেয়েছি, এর জন্য এখন আমাকে অমন করে বকবেন? হ্যাঁ, 100 বার বকবো। চুপচাপ এখানে বসে থাকো। ইফাত চোখ রাঙালো, আমি যদি বসে থাকি তাহলে আমাদের জামা কাপড়গুলো গোছাবে কে? মেহের মেঝের কাপড়ের দিকে তাকিয়ে শুধালো। ইফাত মেহেরের দিকে চেয়ে ধমকের সুরে বলল, কেন, আমি কি মরে গিয়েছি? আমি তো এখনো বেঁচে আছি নাকি? তাহলে তুমি চুপচাপ ওখানে বসে থাকো। একবার হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গিয়েছো, পায়ে চোট পেয়েছো, এখন আবার নতুন করে কোমর ভাঙিয়ে রুম থেকে বসে থাকার বাহানা করছো? তোমার কিছু করতে হবে না,
আমি একা সব গুছিয়ে নিচ্ছি। এই বলে ইফাত মেঝে থেকে শাড়ি আর জামা কাপড়গুলো তুলে ঝেড়ে আবারও পরম যত্নে ব্যাগে গোছাতে লাগলো। মেহের বিছানায় বসে তার এই কেয়ারিং রূপটা দিকে তাকিয়ে নিজের অজান্তে একটা পরম শান্তিতে চোখ বন্ধ করলো। সে মনে মনে ভাবল, এই পুরুষটার ভালোবাসার চাদর সত্যি অনেক গভীর, যা তাকে দুনিয়ার সব ঝড় থেকে আগলে রাখার ক্ষমতা রাখে। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে ওজান, মৌ, মেহের, ইফাত ও তন্ময় অবশেষে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছালো। গাড়ি তাদের একদম তালুকদার বাড়ির সামনে নামিয়ে দিল, কিন্তু মূল বাড়িতে ঢোকার জন্য একটা সরু গলির মতো রাস্তার সামনে এসে সবাইকে দাঁড়িয়ে গেল। সামনে কাঁচা রাস্তাটি বৃষ্টির কারণে প্রায় পায়ের গোড়ালির সমান পানি ও কাদা জমে আছে। রাস্তার এই অবস্থা থেকে ওজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তবে তার পাশে থাকা মৌ নিজের বাপের বাড়ি আসার খুশিতে তখনও উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে বাড়ি থেকে মৌয়ের চাচা, বাবা, ভাই সহ ভাই বোন সবাই তাদের এগিয়ে নিতে এলেন। তারা ওজানের হাতের ব্যাগগুলো নিয়ে আগে আগে পথ দেখাতে লাগলেন। মৌ আরও দর্শ হইতে না পেরে ওই কাদা জলের মাঝে পা বাড়াতে গেলে, কিন্তু তার আগে ওজান শক্ত করে তার হাত আঁকড়ে ধরল। মৌ একটু ঘাড় পাকিয়ে বড়ের দিকে চাইলো। কি হলো, বাড়িতে যেতে দেবেন না আমায়? হেঁটে গেলে পায়ে নোংরা পানি লাগবে তোমার, সো জাস্ট ওয়েট জান, আমি আছি না। ওজান বেশ আদরে সুরে বলল। এই বলে ওজান নিজের জুতো জোড়া খুলে এক হাতে নিল এবং প্যান্টের নিচের অংশের খানিকটা উঁচুতে গুটিয়ে নিল। তারপর চোখের পলকে এক চটকায় মৌকে পাচা কোলে করে নিজের বুকে তুলে নিল। আচমকা এই কাণ্ডে মৌ কিছুটা চমকে গেলেও তড়িঘড়ি করে 2 হাতে জানালার গলা জড়িয়ে ধরল এবং ওজানের মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। ওজান মৌকে কোলে নিয়ে যেই না কাঁটা জলের রাস্তায় 2 কদম এগিয়েছে, অমনি তার চোখ গেল সামনের দিকে। দেখল এবার ততক্ষণে মেহেরকে কোলে তুলে নিয়ে দিব্যি রাস্তা পার হয়ে ওপাশে পৌঁছে গিয়েছে। সেই দৃশ্য থেকে উজানের চোখ দুটো শুরু হয়ে গেল। সে রাগে তাতে দাঁত চেপে নিজের মনে বিড়বিড় করে উঠল, শালার ভণ্ড, আমি চাই ভাবি, তাই এই শয়তানটা আগে আগে করে ফেলে। বিয়ে করলাম আমি আগে, আর ও পরে বিয়ে করেও অলরেডি রোম্যান্স করে ফেলেছে। এখন বউকে করে নিয়ে যাওয়ার আইডিয়াটাও মাথায় আনলাম আমি, কিন্তু ব্যাটার নিজে আমার আগে চলে গেল। ও মাই গড, না জানি ও আমার আগে বাপও হয়ে যায় কিনা। ও শিট, এমনটা যদি সত্যি হয় তবে তো আমি সকলের সামনে মুখ দেখাবো কি করে? ছি ছি। ওজান যখন নিজের মনে মনে এই হিসাব করছিল, ঠিক তখনই ওপার থেকে ইফাত যেন তার মনের কথা টের পেয়ে চেঁচিয়ে উঠল। একদম ঠিকই ভেবেছিস ওজান, তোর আগে বাপও আমিই হব, জাস্ট তুই দেখতে থাক। ওজান পুরো চমকে তাকিয়ে রইল ইফাতের দিকে। এই ছেলেটা তার মনের গোপন কথাগুলো এভাবে বুঝে ফেললো কিভাবে? সে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইফাতের দিকে, কিন্তু ইফাত সেই রাগকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে এক কাল বাঁকা করে কেলিয়ে আস্তে আস্তে মেহেরকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। ওজান মাঝ রাস্তায় দাঁড়িয়ে পুরো বোকা বনে গেল। অতঃপর সে নিজেও মন খারাপ করে ধীরে ধীরে মৌকে কোলে নিয়ে সাবধানে এগিয়ে চলল। বাড়ির শুকনো উঠোনের সামনে এসে সে মৌকে নিয়ে নিচে নামিয়ে দিল, তবে তার নরম হাতটা নিজের মুঠোয় থেকে ছাড়ল না। এদিকে মৌ বাড়িতে এসেছে শুনে রোহন ওদের আগ্রহের ছেড়ে দৌড়ে নিচে নেমে এসেছিল, কিন্তু উঠানের কাছাকাছি আসতে কিছুটা দূরত্ব থেকে ওজানের হাতের শক্ত ভাঁজে মৌয়ের হাতজোড়া আটকা থাকতে দেখে তার বুকের ভেতরটা যেন একটা তীব্র মোচড় দিয়ে উঠল। তার প্রাণের চেয়েও প্রিয় ফুলটার পাশে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, তারই নিজের বেস্ট ফ্রেন্ড ওজান। অথচ সে নিজের অজান্তেই একদিন এই সত্য থেকে দূরে ছিল। মুহূর্তের মধ্যে রোহানের হাত পা যেন অবাস হয়ে যেতে লাগলো। মনে হলো তার সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। চোখের পলকে তার সাজানো মনের দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে গেল। লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না, অথচ এই মুহূর্তে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে অন্যের হাতে ধরে হাসতে দেখে রোহানের 2 চোখ বেয়ে আপনা আপনি তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে আর এক কদমও সামনে যাওয়ার শক্তি পেল না, উল্টে 2 কদম পিছিয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছিল সে। কোনো রকমের নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে সে উল্টো করে আবার দৌড়ে নিজের রুমে চলে গেল। ভেতরে দরজাটায় লকটা সচরে আটকে দিয়ে রুমের টেবিলে থাকা সব জিনিসপত্র মেঝের উপরে আছড়ে মেরে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। তুই আমার সাথে এমনটা কেন করলি ফুল? তোর বিয়ে হয়ে গেছে শুনেই আমার বুকটা ফেটে যাচ্ছিল, আর এখন আমার নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে আবারও আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিলি। এই ভয়ঙ্কর যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? কাকে দেখাবো আমার এই মনের ক্ষত? কিভাবে পারলি তুই আমাকে এভাবে একা ফেলে অন্য কারো ঘরে বউ হতে? তোর কি একবারের জন্য বুকটা কাঁপলো না? সে মাথায় নিজের চুল খামচি ধরে ফুসতে ফুসতে বলল, কি দোষ ছিল আমার বলতো? আমি কি খুব খারাপ ছিলাম? আমার কি একটুও আপন করে নেওয়া যেত না ফুল? ঠিক তখনই বন্ধ দরজার ওপারে থেকে হালকা চোখের শব্দ ভেসে এলো। দরজার আওয়াজ পেয়ে রোহান স্তব্ধ হয়ে গেল। সে তড়িঘড়ি করে নিজের চোখের জল মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তার চোখে মুখে সেই গভীর যন্ত্রণার ছাপ কোনোভাবে আড়াল করা গেল না। ধীরে ধীরে দরজাটা খুলতেই সে সামনে মৌয়েরকে মাকে দাঁড়িয়ে থাকতে দেখল। তিনি রোহানের মলিন মুখের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ ও নিচু সুরে বলল,
বাবা নিচে চলো, সবাই এসেছে। রোহান একটা শুকনো ও তাচ্ছিল্যের হাসি হাসলো, হেসে বলল, যাবো তো মা, আপনি আমার মা। আপনি যখন বলেছেন নিচে যেতে, আমি যাব না এমনটা কখনো হয়? আপনি বললে তো আমি আমার এই তুচ্ছ জানটাও দিয়ে দিতে পারি। আপনার মেয়েকে তো নিজে বউ করে আর ঘরে তুলতে পারলাম না, এখন তার বিরহে আগুনেই না হয় সারা জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। বউয়ের মা ছেলেটার এমন বুক ফাটা কথা শুনে নিজের চোখে জল ধরে রাখতে পারলেন না। তিনি কাতর স্বরে বললেন, বাবা তুমি চুপ করো এবার, তোমার এই কথাগুলো আমি আর সহ্য করতে পারছি না। রোহান আবারও একটা তাচ্ছিল্যের হাসি হাসল। মা, ও মা, আপনি আমার এই সামান্য মুখের কথা সহ্য করতে পারছেন না, অথচ আমি যে নিজে গিয়ে আমার প্রাণের ফুলকে আমারই নিজের বেস্ট ফ্রেন্ডের বউ হিসেবে দেখতে চাচ্ছি, এটা আমি কিভাবে সহ্য করছি বলুন তো? এই এতিম ছেলে জীবনে কি দুঃখ কষ্টের কোনো খুব কমতি ছিল যে আজ এই দিনটাও চোখে মেলে দেখতে হলো? সে নিজের বুকের ভেতরে কান্নায় ঝড়কে এক বিশাল পাথরের নিচে চেপে ধরে লম্বা একটা শ্বাস নিল। তারপর বলল, চলুন মা, আমার বুকে শত কষ্ট হলেও আমি যাব, আজ সবার সামনে গিয়েই দাঁড়াবো। যেহেতু সে এই মানুষটাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে এবং মা বলে ডাকে, তাই তার মুখের কথা সে কিছুতেই অমান্য করতে পারবে না। বুকে এক সমুদ্র কষ্ট নিয়ে রোহান ধীর পায়ে নিচে নামার জন্য পা বাড়ালো। রোহান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে, আর প্রতিটা কদমে তার মনে হচ্ছে বুকের ভেতরের পাথরগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। চোখের সামনে সে স্পষ্ট দেখতে পাচ্ছে ওজান মৌয়ের পাশেই দাঁড়িয়ে আছে, অথচ একটা সময় সে স্বপ্ন দেখত এই জায়গাটা ওজান নয়, বরং তার নিজের থাকার কথা ছিল। ওজান সিঁড়ি থেকে তাকাতে রোহানকে দেখতে পেয়ে বেশ খুশি হলো এবং দ্রুত এগিয়ে গেল। সে রোহানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আনন্দের সুরে বলে উঠল, দোস্ত তুই এখানে? কি দারুণ সারপ্রাইজ! রোহান ওজানের বুকের ভেতর থেকে নিজে কান্না চেপে ধরে নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করল। সে ওজানকে আলতো করে ছেড়ে দিয়ে ধীর স্বরে বলে উঠল, এটা তো এই এতিম ছেলেটারই বাড়ি, আর তুই এই এতিম ছেলেটার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটাকে আজ নিজে করে নিয়েছিস। উজানের কানে কথাগুলো স্পষ্ট না পৌঁছানোয় সে পুরো কোচকে শুধালো, কিছু বললি রোহান? ঠিক শুনতে পাইনি। কিছু না। তোরা তো অনেকক্ষণ জার্নি করে এসেছিস, অনেক টায়ার্ড নিশ্চয়ই। তোরা সবাই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, রেস্ট নে। বাকি সব কথা না হয় সন্ধ্যার দিকে হবে, এখন আমি আসছি। ইফা, তন্ময়, তোরাও চল, রুমে গিয়ে রেস্ট নে। বুকের ভেতরে 1000 একটা যন্ত্রণার ছাই চাপা দিয়ে রোহান সবার সাথে অত্যন্ত হাসি মুখে কৌশল বিনিময় করল। তার এই হাসির আড়ালে ক্ষত কেউ টেরই পেল না। সবাই এক এক করে যে যার রুমের দিকে চলে গেল। সবাই চলে গেলেও মৌ ওখানেই দাঁড়িয়ে রইল। সে বেশ খুশি মনে এক মুখে এক চিলকে মিষ্টি হাসি নিয়ে রোহানের সামনে এসে দাঁড়ালো। সে আহ্লাদের সুরে জিজ্ঞেস করলো, ভাই কেমন আছো তুমি? কতদিন পর দেখা। মৌয়ের এই নিষ্পাপ প্রশ্নটা রোহানের জ্বলন্ত ক্ষত বিক্ষত হৃদয়ে যেন ফুটন্ত তেল দিয়ে দিল। সে রক্তিম চোখে মৌয়ের দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ ও অভিমানে বলে উঠল, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন জিজ্ঞেস করছিস কেমন আছি আমি? তুই কখনো শুনেছিস ভুল কেউ স্বেচ্ছায় বিষপান করে আবার সুন্দরভাবে বেঁচে থাকতে চায়? রোহানের এই ভয়াবহ কথা শুনে মৌয়ের মুখের মিষ্টি হাসি মুহূর্তে মিলিয়ে গেল। সে একদম চুপ হয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। তখন আবারও রোহান একটা তাচ্ছিল্যের হাসি আসলো। তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। সে আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, জানিস ফুল, আজ তোদের এই বর্বর সাজে একসাথে দেখে আমার বুকের ভেতরটা একটা গান খুব করে বাজছে, একদম আমার এই অভিশপ্ত লাইফটার মতো। ঠিক তখনই রোহান সম্পূর্ণ ভেঙে পড়া গলায় নিজের চোখের জল ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে ওঠার মতো শুনে মিনমিন করে গেয়ে উঠল, যখন লাল শাড়ি তুই পইরাকাই আমায় কি তোর মনে লয়? কেমনে পারলি ভাঙতে আমার বুক? হায় রে, এত কাছের মানুষ হায়, কেমনে রে সব ভুইলা যায় এক নিমিষে হৃদয়ের ভাঙচুর। তোর ওই চাঁদ বদনে হলুদ লাগাইয়া কন্যারে যাবি রে, যাবি আমায় ভুলাইয়া। রোহানের মুখের এই আকুল গানে আর তার চোখের অবাধ্য অশ্রুধারা দেখে ময়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সম্পূর্ণ অসহায় চোখে রোহানের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে এই পাগল ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা বা অধিকার কোনোটাই যে নেই তার কাছে অবশিষ্ট। সে অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় শুধু এতটুকু বলতে পারল, ভাইয়া আসলে। রোহান তার কথা শেষ করতে না দিয়ে হু হু করে কেঁদে উঠল। নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না কোনোভাবেই। আমি জানি তুই কোনোদিনও আমাকে ওভাবে ভালোবাসিসনি, এটা বলবি তো?